হ্যালো বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস কথাটির নাম যদি কেউ না শুনেও থাকে, বর্তমানে সে এই নামটার সঙ্গে পরিচিত হয়ে গেছে। এই সন্ত্রাসের সঙ্গে রাজনীতি, ধর্ম মিলেমিশে ছাত্র জনতাকে কিভাবে এফেক্ট করেছে এবং এই সন্ত্রাস একটা একটা মহিরুহে পরিণত হয়েছে। সেই মহিরুহে পরিণত হওয়ার ফলে আমাদের জীবনে কি এফেক্ট করছে এবং এর পিছনে পাকিস্তান নামক রাষ্ট্রটি একদম অঙ্কুর থেকে এই বৃহৎ আকার ধারণ করার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই বিষয়টাকে নিয়েই আমরা আজকে আলোচনা করব। সন্ত্রাস, রাজনীতি, ধর্ম, এই বিষয়গুলো ছাত্র জনতা কি করবে? ছাত্র জনতা কি এর মধ্যে থেকে আলাদা? কখনোই নয়। তাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং বিষয়টাকে নিয়ে ভাবতে হবে। তো আমরা যদি দেখি এই বিষয়টাকে, তাহলে প্রথমে দেখব পাকিস্তান নামক রাষ্ট্রটি ভারতবর্ষের বিরোধিতা করতে গিয়ে কি কি কাজ করেছে। সন্ত্রাসের আঁতুড়ঘর এই পাকিস্তান রাষ্ট্রটির প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। ইনি হচ্ছেন সন্ত্রাসী রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী। একদম সন্ত্রাসী রাষ্ট্র এই কারণে বলছি, দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে এই রাষ্ট্রটা তৈরি হয়েছে। সেই দ্বিজাতি তত্ত্বকে পুনরায় নিয়ে এসে আবার হত্যার লীলা এখানে প্রচলন করেছে। এই হত্যা লীলার প্রচলনকারী তিনি কিন্তু অন্য কেউ নন। এই যে ভদ্রলোক বলা ভুল, কারণ তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এই জন্যে আমরা ভারতীয়, সেই জন্যে এই সম্বোধন বাক্য ব্যবহার করছি। বাস্তবিক এই জুলফিকার আলী ভুট্টো, এনার পিরিয়ড থেকেই এই নীতি গ্রহণ করা হয়। ভারতের সঙ্গে যুদ্ধে যখন পেরে উঠছে না, তখন এই আজাদ কাশ্মীরকে কেন্দ্র করে, পাক অকুপায়েড কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের মধ্যে স্লিপার সেল তৈরি করা এবং সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার জন্য রাষ্ট্রকে ব্যবহার করা এবং প্রধানমন্ত্রী এই প্রফেশনটাকে একটা ব্যবসায় পরিণত করা এনার সময় থেকে স্টার্ট। তারপর থেকে আমরা যে প্রধানমন্ত্রীগুলো পেয়েছি, তাতে আমরা বলতে পারি যে পাকিস্তানের রাজনৈতিক পরিকাঠামোয় অনেক প্রধানমন্ত্রী হয়েছে। আমরা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীও পেয়েছি। সুহরাওয়ার্দী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কোন প্রধানমন্ত্রী সম্পূর্ণ কার্যকাল পরিচালনা করতে পারেনি। তার কারণ এইখানকার উচ্ছৃঙ্খল মানসিকতা এবং তাদের মধ্যে যে ধর্মকে কেন্দ্র করে তাদের যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের পৃষ্ঠপোষককারী এই প্রাইম মিনিস্টাররা কেউ কোনোদিনও জনগণকে কন্ট্রোল করতে পারেনি। এর ফলে আমরা দেখেছি বেনজির ভুট্টো, নওয়াজ শরীফ, ইমরান খান, শাহবাজ শরীফ, এদের মধ্যে যদি তোমাকে বলা হয়, তাহলে একটু প্রশ্ন যেটা আছে, ইনি হচ্ছেন স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। জুলফিকার আলী ভুট্টো হচ্ছেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি নির্বাচনের মাধ্যমে প্রাইম মিনিস্টার হচ্ছেন। বেনজির ভুট্টো একমাত্র মহিলা প্রাইম মিনিস্টার। নওয়াজ শরীফ, আজকালকার দিনে নওয়াজ শরীফই পাকিস্তানে যত প্রধানমন্ত্রী হয়েছেন, ইনি 3 বার টার্মে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী হিসেবে আছেন। ইমরান খান হচ্ছেন একজন ক্রিকেটার, গ্লোবাল ক্যারেক্টার, যিনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার হয়েছেন। আর বর্তমানে শাহবাজ শরীফ এই নওয়াজ শরীফেরই ভাই। তো দাদার রক্ত ভাইয়ের থেকে কি আলাদা হবে? ডিএনএ টেস্ট করলে তো আলাদা আসবে না, একই ক্রোমোজোম পাওয়া যাবে। এদের বৈশিষ্ট্য একই, যে এরা সবসময় সন্ত্রাসবাদকে মদত দিয়ে গেছে ভারতকে ছোট করতে গিয়ে। এর রেজাল্টের দিকে যদি তাকাই, তাহলে দেখব
আমাদের প্রাইম মিনিস্টারদের সঙ্গে সেনাপতিদের, আমি সবসময় বলি যে এখনো যে অপারেশন সিঁদুর চলছে তাতেও কিন্তু ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রত্যেকেরই কিন্তু সম ভূমিকা আছে, যে যার নিজের মতো সাধ্যমতো চেষ্টা করে। এবারে সেনাবাহিনীর সংখ্যা বেশি, গুরুত্ব বেশি, সেই জন্য এখানে সেনাপ্রধানকে আনা হয়েছে। তো আমরা যদি দেখি লাল বাহাদুর শাস্ত্রী, ইনি হচ্ছেন 1965 এই যুদ্ধে, 1965 সালের যুদ্ধে একদম এই দুজনার কাপল, পাকিস্তানের যে কাপেলকে পর্যদুস্ত করেছে সেই কাপেল হচ্ছে আইয়ুব খান এবং মুসা খান, এদের দুজনকে। এরপরে যদি তাকাই তাহলে আমরা দেখব ইন্দিরা গান্ধী, সাম মানেকশ। এটা তো আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো সারা বিশ্বের লোক ভারতের বিরুদ্ধে রাশিয়া সহযোগিতায় ইন্দিরা গান্ধী এই নুরুল আমিন আর ইয়াহিয়া খানের যৌথ প্রচেষ্টাকে ব্যর্থতায় পরিণত করেছিল, সেটা হচ্ছে 1971। আর এইখান থেকেই পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হয়েছে। এই বাংলাদেশের জন্মের জন্য ইন্দিরা গান্ধী, সাম মানেকশ জুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের সেই বিখ্যাত উক্তি, বিল ক্লিন্টন আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বলেছিলেন যে পাকিস্তান পরমাণু অ্যাটাক করতে পারে, আর তাতে অটল বিহারী প্রধানমন্ত্রী হয়ে বলেছিলেন আমি আপনাকে এই গ্যারেন্টি দিতে পারি এর পরের দিন আপনি পাকিস্তানের নাম নিশানা পাবেন না। সেই কার্গিল ওয়ারের সময় আমরা যদি দেখি এই অটল বিহারী বাজপেয়ী এবং বেদ প্রকাশ মানিক, এটা হচ্ছে 1999 নওয়াজ শরীফ এবং পারভেজ মুশারফ, এদের দুজনার যুগলবন্দি। এবং পরবর্তীকালে পাকিস্তান এমন একটা জায়গা যেখানে কোনো সময় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা অর্জন করা হয়েছে, যেখানে সেনাপ্রধান হিসেবে ক্ষমতা দখল করা হয়েছে, কোনো সময় রাষ্ট্রপতি শাসনও চলেছে। তার মানে এদের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সেটাও ছিল। তো পাশাপাশি সবকিছু কন্ট্রোল করে এরা রাষ্ট্র পরিচালনা করেছে, এটা তুমি বলতে পারবে না। কারণ সংবিধান অনুসারে রাষ্ট্র যদি প্রাইম মিনিস্টার দ্বারা শাসিত হয় তাহলে তার ব্যতিক্রমী হিসেবে আমরা প্রেসিডেন্ট শাসনও দেখেছি এবং সেনা শাসনও দেখেছি। এটা উল্লেখ করে এই কারণে যে এইটা আমাদের কাছে প্রতিষ্ঠিত করে যে এরা ডিসিপ্লিন নয়, ইনডিসিপ্লিন। অপরদিকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় এবং জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, এরা 2025-এ যাদেরকে ফেস করছে, শাহবাজ শরীফ, এ জেনারেল আসিম মুনির। এই জেনারেল আসিম মুনির ইনি হচ্ছেন আজকের যে আমাদের 22শে এপ্রিল 11টার সময় যে 26 জনকে হত্যা করা হয়েছে তার আর্কিটেক্ট। ইনি ওই জিন্নাত দ্বিজাতি তত্ত্বের কনসেপ্টটাকে আবার পুনরায় নিয়ে এসে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে হিন্দু মুসলিম একসঙ্গে থাকবে না এই কথাটা বলার ফলে হিন্দুদের বেছে বেছে হত্যা করার আর্কিটেক্ট এই আসিম মুনির। এদের কি করা হবে? এদের কি বিচার হবে? এদের কি করা উচিত সেটা যদি দেখা যায়, ওয়ার্ল্ড হিস্ট্রির রেসপেক্টে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় সারা পৃথিবীর যত দেশ আছে সেই দেশগুলোর সমর্থনের জন্য চেষ্টা করেছেন এবং ভারতীয়দের প্রতিটি নাগরিকের সুরক্ষার জন্য সুরক্ষিত করার ব্যবস্থা তিনি নিয়েছেন। এর ফলে পাকিস্তানিদের আক্রমণ ভারতীয়দের কিচ্ছু ক্ষতি করতে পারবে না, এই কনফিডেন্ট আমাদের মধ্যে আছে অ্যাজ এ ভারতীয়, সেটা আমরা সবাই জানি। কারণ এখানে সমস্ত রাজনৈতিক দল বর্তমানে পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পক্ষে রয়েছেন। যারা এর বিপক্ষে যাবে তারা
আর যাই হোক, দেশপ্রেমিক হিসেবে বিবেচিত হবেন না। দেশের ক্ষতি করবে যারা, তাদের কাছে বলা, যারা এরকম বলছেন যে এই অ্যাটাকের পর আলোচনার মাধ্যমে যেতে পারত, এই যে কথাগুলো যারা বলছেন তারা মনে রাখবেন 25-এর পেহেলগাম অ্যাটাকই পাকিস্তানের প্রথম নয়। এখানে সন্ত্রাসী কার্যকলাপ দিনের পর দিন ঘটে চলেছে। ব্যাঙ্গালোরে ক্যাফে বোম্বিং, পুঞ্চ রাজৌরি অ্যাটাক, পুলবামা অ্যাটাক, অমরনাথ যাত্রী অ্যাটাক। এই অমরনাথের তীর্থযাত্রীদের ওপর কোনো সুস্থ মানুষ আক্রমণ করে হত্যা করতে পারে, এটা তো ভাবাই যায় না। এই সন্ত্রাসীরা তাও করেছে। এবং পাঠানকোট অ্যাটাক, সকালবেলায় ঘুমিয়ে রয়েছে আর্মি শিবিরের লোকেরা, তখন এসে বন্দুকে গুলি চালিয়ে নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে। এরপরেও এদের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা উচিত। এটা যারা বলছেন তারা একটু চিন্তা করুন, তারা একটু ভাবুন। দেশের নাগরিক হিসেবে ভোট সর্বস্ব রাজনীতিতে সবসময় এটা ভাবা উচিত নয়। অর্থাৎ যারা আমাদের ভারতবর্ষে থাকে তারা প্রত্যেকে ভারতীয়, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যেই হোক, পার্সি, যেই হোক, যারা আমাদের ভারতবর্ষে থাকে তারা ভারতীয়, তারা ভারতে সেফ থাকবে। অর্থাৎ সন্ত্রাসীরা এক্ষেত্রে কিন্তু হিন্দু ধর্ম বলে নাথানিয়ালকে হত্যা করেনি, বা ওই যে সন্ত্রাসীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে চেয়েছিল সেও তো মুসলিম ছিল, তাকে হত্যা করেনি। এই ঘটনা তো ঘটেনি। সন্ত্রাসীর কাজ হত্যা করা, সে হত্যা করেছে এবং তাকে শাস্তি দেওয়ার জন্য সরকার যে চিন্তা ভাবনা করছে, যে চিন্তা ভাবনা নিচ্ছে, সেই সঠিক সিদ্ধান্তকে সমর্থন জানাতে হবে। এখানে রাজনীতি শুধু ভোট সর্বস্ব হলে চলবে না, আমাদের সিকিউরিটি সর্বস্ব হতে হবে। কারণ তারা আমাদের কাছে দিনের পর দিন থ্রেটে পরিণত হচ্ছে। এই ঘটনাগুলো যখন ঘটছে, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? তারপরে আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই আমরা বলবো ভারত মাতা কি জয়, হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, হিন্দুস্তান জিন্দাবাদ রয়েছে, হিন্দুস্তান জিন্দাবাদ থাকবে। মুর্দাবাদ যদি হয় তাহলে সেটা সন্ত্রাসবাদীদেরই হবে, অন্য কোনো কথা হবে না। আমরা এই জায়গায় এসে যদি দেখি তাহলে দেখব এটা হচ্ছে পাকিস্তান লাহোরের লাল মসজিদ। এর ইতিহাস, রক্তাক্ত ইতিহাসও আছে। পৃথিবীতে কোনো মুসলিম নামাজ পড়া অবস্থায়, সে যেই হোক, মুসলিম ধর্মের যে মতাদর্শে বিশ্বাস করুক, নামাজ পড়া অবস্থায় কাউকে হত্যা করা হয়েছে এটা দেখা যাবে না। এই মসজিদে সেটা কিন্তু ঘটেছে। নামাজ পড়া অবস্থায় এখানে বোম পড়েছে এবং সেটাই উল্লেখ করে এই যুদ্ধের সময় এই লাল মসজিদের ইমাম সেটাই উল্লেখ করে এই লাহোরের জনগণকে জিজ্ঞেস করেছে তারা ভারত পাকিস্তানের মধ্যে কাকে সাপোর্ট করবে। তারা বলেছে ভারতে মুসলিমরা পাকিস্তানের থেকে অনেক বেশি সেভ আছে, সেখানে কোনো মসজিদে বোম পড়ে না, নামাজ পড়া অবস্থায় সেখানে কাউকে হত্যা করা চেষ্টা করা হয় না রাষ্ট্রীয়ভাবে। তাই তারা বলেছে এই যুদ্ধে তারা ভারতের পক্ষে থাকবে। আর অপরদিকে পাকিস্তানের যে জনগণ প্লাস পাকিস্তানের যে সামরিক শাসক বা বর্তমান শাসক, তারা জনসমর্থনের জন্য সেখানকার ইমাম সাহেবকে দিয়ে যে বক্তব্য বলেছে, তারা ভারতের ধর্মযুদ্ধের ডাক দেওয়ার কথা বলেছে। এই পাকিস্তানের যিনি ইমাম সাহেব, তিনি ভারত দখলের জন্য ধর্মযুদ্ধের কথা উল্লেখ করেছেন। এই ধর্মযুদ্ধের মাধ্যমে তিনি ভারতকে দখল করে নিতে পারবেন এবং সেই হিসেবে তিনি নরেন্দ্র মোদী মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছেন। ইনারি কথায় প্রতিবাদী হয়ে আমাদের ভারতবর্ষের ইমাম সাহেব রাষ্ট্রের কাছে আবেদন করেছেন যে ভারতবর্ষের যত ইমাম আছে তাদেরকে হাতে বন্দুক দিয়ে সীমান্তে পাঠিয়ে দেওয়া হোক। তারা কাশ্মীরের রক্ষার্থে, ভারতবর্ষের রক্ষার্থে, নাগরিকদের রক্ষার্থে
পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করবে এবং সবকিছু বিবেচনা করে তিনি ঐক্য গঠন করার উপরে জোর দিয়েছেন। তাই এই ইমাম সাহেবও কিন্তু আমাদের ভারতীয়। এরপরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব আমাদের যে পেহেলগাঁওর ঘটনা, সেই ঘটনা ঘটে যাওয়ার পর সরকার যাতে পাকিস্তান আক্রমণ না করে তার জন্য প্রথম আইনের ব্যবস্থাও করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল সরকার যেন কোনো প্রত্যাঘাতের ব্যবস্থা না করে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট সরাসরি বলে দেয় সেনার মনোবল ভাঙবেন না, পেহেলগাঁও হামলার জন্য সুপ্রিম কোর্ট সেই যে আবেদনটা করেছিল সেই সুপ্রিম কোর্ট সেই আবেদন বাতিল করে দেয়। এরপরে আমরা দেখলাম ভারত সরকার যত পাকিস্তানি আছে সমস্ত পাকিস্তানকে ভারত থেকে চলে যেতে বলে। পাকিস্তানিরা আর্টারি বর্ডার বা যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো থেকে চলে যায়। তাতে এই আদনান সামি, যিনি একজন গায়ক, 1916 সালে তিনি ভারতীয় নাগরিকত্ব নিয়ে ভারতে বসবাস করছেন, এনাকে পাকিস্তানের এজেন্ট বলে পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার কথা বলে। একটা সাধারণ মানুষ থেকে শুরু করে পাকিস্তানের প্রত্যেক নাগরিকের মধ্যে যে ভারত বিদ্বেষ তৈরি করেছে, সেই ভারত বিদ্বেষের বীজ ছড়িয়ে ছড়িয়ে নানা প্রান্তে বিস্তারিত হয়েছে। কিন্তু সুস্পষ্টভাবে এটা কিন্তু মনে রাখতে হবে, ভারতীয়দের জন্য এখানে যারা অন্যান্য দেশের সমর্থক হবেন তারা নির্দ্বিধায় ভারত ছেড়ে চলে যেতে পারেন। ভারত তাদের জন্য নয়, ভারত তাদের জন্য কোনো চিন্তা করবে না। এবং প্রতিবেশী যারা রয়েছেন তারাও এরকম যদি ইনফরমারের খবর পান তাহলে সরাসরিভাবে সরকারিভাবে থানায় বা সেনা আবাসস্থলে আপনারা জানান। এটা আমাদের নিজেদের সুরক্ষার জন্যে, আমাদের সুরক্ষিত হওয়ার জন্যে। কারণ ওই একজনের জন্য আমাদের এলাকার যেন বদনাম না হয়। সুনাম অর্জন করা সোজা, বদনাম পাওয়া এক মুহূর্তের ব্যাপার। আপনার ছোট্ট একটা ভুলে এই ঘটনা ঘটে যেতে পারে। এরপরে আমরা কি দেখলাম? ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষায় ভারতবর্ষের প্রমিলা বাহিনী এগিয়ে এলো এবং তার জন্যে প্রথম যাদের নাম বলবো, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, এনাদের নেতৃত্বে আমরা কি দেখলাম? সন্ত্রাসী কার্যালয়গুলো গুড়িয়ে দেওয়া হলো, পাকিস্তানের দম্ভ চুরমার করে দেওয়া হলো। এতগুলো ঘটনায় যে সমস্ত ভারতীয়দের হত্যায় যারা মাতন করেছিল, ভারতীয়দের হত্যায় যারা জিকির তুলেছিল, ভারতীয়দের হত্যায় যারা আনন্দ করেছিল, তাদের জায়গায় ওখানে ঢুকে এরা তাদের উচিত শিক্ষা দিয়েছে। এবং তাই ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করছি আমাদের সমস্ত দিক থেকে। নারী বাহিনী, পুরুষ বাহিনী, স্থলে জলে যেখানে যাবে সব জায়গায় আমাদের কোনো রকম পিছিয়ে আসার প্রশ্ন নেই। নিজেদের আত্মসমর্পণেরও কোনো জায়গা নেই। লড়াইয়ের ময়দানে শত্রুকে তছনছ করে ভেঙে গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে এদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে স্যালুট জানাই। তাই এনাদের জন্যই আমরা আজকে রাত্রিবেলায় শান্তিতে ঘুমোতে পারি, আমরা শান্তিতে থাকতে পারি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা, সিঁদুরের বদলা সিঁদুর দিয়েই নেওয়া হলো। এবং এক্ষেত্রে পাকিস্তান বরাবরই তাদের অ্যাটম বোমের কথা বলে এসছে। বাবা, অ্যাটম বোম দিয়ে কি করেছে? নওয়াজ শরীফ কি সিগারেটের আগুন ধরিয়েছে নাকি? অ্যাটম বোম কি ভয় দেখিয়ে ভারতবর্ষের শুধু রাজনীতি নয়,
সারা পৃথিবীর রাজনীতিকে কন্ট্রোল করা যায় না। দিনের পর দিন ভারত এটা সহ্য করবে না। রাজনৈতিক পরিস্থিতিতে অনেক সময় পাকিস্তান বহির্বিশ্বের সাহায্য পেয়েছে, এখনো পেয়ে আছে চীনের সাহায্য। চীনের উইঘুর মুসলিমদের উপর চীন যা অত্যাচার করে, সেই অত্যাচারের জন্যই পাকিস্তানের প্রথম শত্রু হওয়া উচিত ছিল চীন। সেই জায়গায় চীনকে মিত্র করে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করতে গিয়ে আজ তাদের অবস্থা একদম দেওয়ালে পিঠ থেকে গেছে। এর ফলে আমাদের যেটা ঘটনা, সেখানে আমরা দেখলাম, আমরা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা পেলাম, এবং ভারতের সর্বকালের বন্ধু রাশিয়া ছিল, রয়েছে, থাকবে, এবং ইসরায়েলেরও সাহায্য আমরা পেলাম। আমাদের যে সমস্ত প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, সেটা পৌরাণিক যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত সুদর্শন চক্রে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পেরেছি। আমাদের দাম্ভিকতা নয়, আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র আমাদেরকে সুরক্ষিত করেছে। তাই বলবো যে আমাদের ব্যালিস্টিক মিসাইল, যেটা পাকিস্তানেরও নেই, বাবা খেলা করার জন্য নয়। পাকিস্তান যদি কোন রকম সিদ্ধান্ত নেয়, দেশটার অস্তিত্ব ডান দিক বাঁ দিক যেদিক দিয়েই দেখবে শেষ হয়ে যাবে। এমনি পাকিস্তান ভেঙে আমরা যদি দেখি, ৭১ ভেঙে বাংলাদেশ হয়েছিল, ২৫-এ বেলুচিস্তান আসবে, তো সেই নিয়ে আলাদা ভিডিও আসবে। তো সেই জন্য বলি যে এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আমাদের ব্যালিস্টিক মিসাইল খেলা করার জন্য নয়, এরকম ঘাবড়াবারও কিছু নেই। এইবারে হচ্ছে পাকিস্তানি মতাদর্শ, জনগণ এবং ছাত্রদেরকে যেটা সবসময় বুঝতে হবে, সারা পৃথিবীতে পাকিস্তানি মুসলিম ব্রাদারহুডের রেসপেক্টে এরা মুসলিম জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে বাংলাদেশ বা ভারতের কিছু মুসলিম বা আদার্স কান্ট্রিতে, আজারবাইজান, এরকম কিছু দেশে, ইরানের সঙ্গে ধর্মীয় দিক থেকে মত পার্থক্য আছে, ইরান শিয়া আর পাকিস্তান সুন্নি, তবুও মুসলিম হওয়ার পক্ষে তারা তাদের কাছে সাহায্য চাইছে। এবং মুসলিম ব্রাদারহুড পাকিস্তানের যে কতটা মিথ, সেটা আজ মানুষ বুঝে গেছে। কারণ সৌদি আরবও, যেখানে মুসলিম ধর্মের জন্ম, সেই সৌদি আরবও কিন্তু আজ পাকিস্তানের পাশে নয়, আজ ভারতের পাশে। এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। এরপরে যদি আমরা দেখি যে এই মুসলিম ব্রাদারহুডকে কার্য করে সারা পৃথিবীতে যে সাহায্য পাওয়ার চেষ্টা করেছে, সেটা ভুল প্রমাণিত হয়েছে। সৌদি আরব, ইরান, কাতার, এরা কিন্তু ভারতের পক্ষে মতবাদ দিচ্ছেন। অপরদিকে দিনের পর দিন আজাদ কাশ্মীর, গিলগিট বালুচিস্তান এবং লাহোরে সন্ত্রাসের কার্যালয় গড়ে তোলা, সন্ত্রাসের ইন্টারন্যাশনাল কারখানা গড়ে তোলার জন্য যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তাদের মধ্যে এই ৩টে সন্ত্রাসী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জৈশ-ই মোহাম্মদ, যার নেতা হচ্ছে মাসুদ আজহার, লস্কর-ই তৈবা, যার নেতা হচ্ছে হাফিজ শহীদ, হিজবুল মুজাহিদিন মোহাম্মদ আসানদার, এদের দ্বারা পরিচালিত। আমাদের প্রমিলা বাহিনী কি করেছে? জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদিন সেন্টারগুলো ধ্বংস করে দিয়েছে। জৈশ-ই মোহাম্মদের 4টে, লস্কর-ই তৈবার 3টে এবং হিজবুল মুজাহিদিনের 2টো সন্ত্রাসী কারখানা ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ফলে বলবো যে সন্ত্রাসী কার্যকলাপ করতে এলে ভারত চুপ করে থাকবে না, প্রত্যাঘাত করবে, এবং ভারতীয় হিসেবে এই কাজের সমর্থন
ছাত্র জনতা জাতি ধর্ম নির্বিশেষে ভারত সরকারের ওপর থাকবেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ভালো করে দেখো এবং পরের ভিডিও আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।